আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ইসরায়েলের অব্যাহত হামলায় ইরানের রাজধানী তেহরানে অবস্থানরত প্রায় 400 বাংলাদেশির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সরকার। এদের মধ্যে প্রায় 100 জন বাংলাদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন, যাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকায় এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এ তথ্য জানান। তামজিদ সুমনের রিপোর্ট। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিকী জানান, তেহরানে বাংলাদেশের দূতাবাসে কর্মরতরা ভয়ঙ্কর হুমকির মধ্যে আছেন। ইরানে 2000-এরও বেশি বাংলাদেশি বসবাস করছেন, যার মধ্যে তেহরানেই আছে প্রায় 400 বাংলাদেশি। ব্রিফিংয়ে জানানো হয়, এরই মধ্যে সেখানে বাংলাদেশ দূতাবাসে কর্মরতদের নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাদের মধ্যে 100 জন বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। ইমিডিয়েট পদক্ষেপ হচ্ছে যে তাদেরকে আমরা তেহরান থেকে সরিয়ে যেখানে যত দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে আমরা সেই দূরত্বে তাদের বাসস্থান ভাড়া করে সেখানে আমরা রাখবো। আমরা ওই 100 জনের মতো বাংলাদেশি যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তেহরানে আছে, তাদেরকে সহ আমাদের দূতাবাসে যত পরিবার আছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করব। যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সফরটিকে সরকারি সফর হিসেবে আপডেট করা হবে বলে জানানো হয়েছিল, তবে শেষ পর্যন্ত কোনো কারণে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক সম্ভব হয়নি জানিয়ে এর ব্যর্থতার দায় স্বীকার করে রুহুল আলম সিদ্দিকী বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে মিটিং না হলেও সফরটি সফল হয়েছে। আমরা শেষ পর্যন্ত আমাদের প্রত্যাশা ছিল যে এই বৈঠকটি হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কেন সাক্ষাৎ হয়নি সেটার দায়ভার কার উপরে? নিঃসন্দেহে আমরা যেহেতু এই সফর পরিচালনার অংশ ছিলাম, সুতরাং কিছুটা তো দায়ভার আমাদের উপরে আসেই। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, মধ্যপ্রাচ্যে শান্তি বজায় থাকাটা বাংলাদেশের জন্য ভীষণ জরুরি। যুদ্ধবন্ধে এর মধ্যেই ঢাকার পক্ষ থেকে জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধানের 70 অনুচ্ছেদ এবং সংসদে 100 নারী আসন ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত রয়েছে। তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ক্ষমতার ভারসাম্য, প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া সহ আরও কিছু বিষয়ে আলোচনা চলবে বলে জানিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। মঙ্গলবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি কথা জানান। বৈঠকে বিএনপি, এনসিপি সহ বেশিরভাগ দলের প্রতিনিধি উপস্থিত থাকলেও অংশ নেয়নি জামায়াত। ফাহাদ মোহাম্মদকে সাথে নিয়ে রিপোর্টে আরও জানাচ্ছেন কায়কুবাত মাহমুদ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের বৈঠকের আয়োজন করে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন প্রথম গঠিত 5 সংস্কার কমিশনের প্রধান। দিনব্যাপী বৈঠকে বিএনপি সহ অনেকগুলো দলের প্রতিনিধিরা অংশ নিলেও সভায় জামাতের কাউকেই দেখা যায়নি। আজকে ওনারা উপস্থিত ছিলেন না, কিন্তু আগামীকাল থেকে তারা উপস্থিত থাকবেন। আমরা বৈঠক শেষে ব্রিফিংয়ে আলী রিয়াজ জানান, মোট 5টি বিষয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে 2 ইস্যুতে দলগুলো একমত, আর যেগুলোতে এখনো ঐকমত্য হয়নি তা নিয়ে আলোচনা চলবে। আশাবাদ জানান, রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা অব্যাহত থাকলে জুলাই মাসেই জুলাই সনদ হবে। 70 অনুচ্ছেদের বিদ্যমান বিধান পরিবর্তন করে অর্থ বিল এবং আস্থা ভোটের দলের পক্ষে ভোট দেওয়ার বাধ্যবাধকতা থাকবে, এর বাইরে আর কোনো বিষয়ে থাকবে না। জাতীয় সংসদের যে স্থায়ী কমিটিগুলো আছে সেগুলোর মধ্যে এই 4টি কমিটি সহ জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত কমিটিগুলির সভাপতির পদ আসনের সংখ্যানুপাতে বিরোধী দলকে প্রদানের ব্যাপারে সকলেই একমত হয়েছেন। জাতীয় সংসদে নারীদের জন্য 100টি আসন স্থায়ীভাবে করার ব্যাপারে একমত হয়েছে সকলের। এর পদ্ধতি এবং প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছি, এই আলোচনা অব্যাহত থাকবে। ব্রিফিংয়ে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান তুলে ধরে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ঘোষিত 31 দফার বাইরেও অনেক বিষয়ে একমত বিএনপি।
আমাদের প্রস্তাবের বাইরে বহু প্রস্তাবে আমরা একমত হয়ে গিয়েছি আলোচনা, সেটা ঐকমত্য কমিশনের সাথে আলোচনা করলেই দেখবেন। এবং নীতিগতভাবে একমত হয়েছি, আংশিকভাবে অনেকগুলো একমত হয়েছি, জুডিশিয়ারির ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, দুদকের ক্ষেত্রে এবং আরও অন্যান্য ক্ষেত্রে যেমন নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে বহু জায়গায় আমরা একমত হয়েছি যেগুলো আমাদের প্রস্তাবের বাইরে ছিল। তবে কিছু ক্ষেত্রে এখনো রাজনৈতিক দলগুলোর অবস্থানের ভিন্নতাও আছে। দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ক্ষমতার ভারসাম্য তৈরি করবে এবং সে কারণে দুই কক্ষের মধ্যে ক্ষমতার ভারসাম্য, যেটা নিয়ে এখনো পুরোপুরি আলোচনা হয়নি, সেই আলোচনাটা সামনে আমাদের করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের এই সংস্কার প্রস্তাবের ক্ষেত্রে যে 6টি প্রস্তাব দিয়েছিলেন, সেই 6টি প্রস্তাবের মধ্যে শুধুমাত্র পরবর্তী সংসদের উপর নির্ভর করার যে ইঙ্গিত পাওয়া গেছে বা বক্তব্যের মাধ্যমে, সেটি দ্বারা আমাদের কাছে মনে হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের এই জায়গাটি আসলে আমাদের নিরপেক্ষতার জায়গা থেকে আমাদের মনে প্রশ্ন তৈরি হয়েছে। যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, প্রতিটি রাজনৈতিক দলই সরকারের অংশীজন, কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব নয়, বরং সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং আগামী মাসে জুলাই সনদ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুসান রায়েল মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা জানান। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সদ্য দায়িত্ব নেওয়া এই হাইকমিশনার ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এই সাক্ষাতে হাইকমিশনার রায়েল জানান, ভিসার আবেদন এখন অনলাইনে জমা দেওয়া যাবে। সাক্ষাৎকালে তারা অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম, নির্বাচন প্রস্তুতি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, বহু বছর পর জনগণ, বিশেষ করে প্রথমবার ভোটার হওয়া তরুণরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে। দেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির নেতাদের সাথে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো রায়াস ফেরেসের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। নির্বাচিত সরকার থাকলে দুই দেশের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ দ্রুত ও সুবিধাজনক হয় বলে ব্রাজিল রাষ্ট্রদূতের সাথে বৈঠকে জানান বিএনপির এই নেতা। আমির খসরু আরও বলেন, বিএনপি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন চায়, যেখানে জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকবে। জাতীয় স্বার্থে ঐকমত্যের বাহিরে যাওয়ায় কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। জাতীয় স্বার্থে যে জায়গাতে আমাদের ঐক্যমত্যের প্রয়োজন, সেই জায়গাতে আমরা জোর দিচ্ছি এবং বিশ্বের সংকটে যখন মোকাবেলা করতে হবে আমাদেরকে, সেখানে একটি জাতীয় ঐক্যমত থাকতে হবে। রাজনৈতিক কালচারে আমরা পরিবর্তন, সংস্কৃতি যেটা চাচ্ছি, একে অপরের প্রতি সহনশীলতা এবং অপরের সাথে ভিন্নমত পোষণ করেও তার প্রতি সম্মান জানানো, তার মতামতের প্রতি সম্মান জানানো, এই কালচারটা আমরা আনার চেষ্টা করছি। প্রথমবারের মতো দুর্নীতির মামলার আসামি হলেন ক্রিকেটার সাকিব আল হাসান। শেয়ারবাজার কারসাজির মাধ্যমে 250 কোটি টাকারও বেশি আত্মসাতের ঘটনায় এই মামলা করেছে দুদক। মামলায় সাকিবের সাথে আসামি করা হয়েছে আরও 14 জনকে। দুদকের অনুসন্ধান বলছে, সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন সাকিব ও তার সহযোগীরা। তামজিদ সুমনের আরেকটি রিপোর্ট। ক্রিকেট বিশ্বে একসময়ের নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত। সময়ের ব্যবধানে দুর্নীতির মামলায় আসামি হলেন তিনি। 5 আগস্ট পট পরিবর্তনের পর মাগুরা 1 আসনের আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে শেয়ার বাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে আসে দুদকে। সংস্থাটির অনুসন্ধানে উঠে আসে, সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব ও তার সহযোগীরা হাতিয়ে নিয়েছেন 256 কোটি টাকা। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি 2,95,00,000 টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মূল অভিযোগ হয়েছে মূলত শেয়ার মার্কেটে কারসাজির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদেরকে প্রলুব্ধ করে ক্যাপিটাল গেইনের মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক এখানে অর্থের উৎস গোপন করা হয়েছে এবং এইটা মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ। সেই কারণে এই জনাব আবুল খায়ের, জনাব সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সংস্থাটির মহাপরিচালক জানান, সাকিব এখন ফৌজদারি মামলার আসামি, তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আইনানুগ পদক্ষেপ নিতে পারবে। আমরা এখানে এটা একটি ফৌজদারি মামলা এবং এই মামলার তিনি একজন এজাহার নামীয় আসামি। সুতরাং আমরা সেইখানে আমাদের তদন্তকারী কর্মকর্তা দল তারা এই বিষয়গুলি বিবেচনা করবেন, কিভাবে কোন প্রেক্ষাপটে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজুকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম সহ সাবেক 9 কর্মকর্তাকে 22 ও 23 জুন তলব করেছে দুদক। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। শপথ না হলে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব পালন করবেন না জানিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জরুরি সেবা চালু রাখতে তিনি কাজ করে যাবেন। মঙ্গলবার দক্ষিণ নগর ভবনে সাংবাদিকদের কাছে কথা বলেন তিনি। এদিনও নগর ভবন মিলনায়তনে সভা করেছেন ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু কর্মকর্তা কর্মচারী ও বিএনপির সাবেক কাউন্সিলর ও তার সমর্থকদের নিয়ে মতবিনিময় করেন তিনি। তবে এদিন সভায় গণমাধ্যমের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। এর আগে ইশরাক হোসেন অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নিজের পছন্দের প্রশাসক নিয়োগ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। শপথ আয়োজন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান তিনি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। অডিটরদের ব্যর্থতায় দেশ থেকে 17 বিলিয়ন মার্কিন ডলার বা 2 লাখ কোটি টাকা পাচার সহজ হয়েছে বলে দাবি করেছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টসেস বাংলাদেশ ICMAB। সকালে রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন প্রতিষ্ঠানটির সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ। তিনি বলেন, নিরীক্ষা দুর্বলতার সুযোগে ব্যাংক, আর্থিক খাত ও পুঁজিবাজার থেকে অর্থ হাতিয়ে নেওয়া সহজ হচ্ছে। মানসম্মত নিরীক্ষা হলে খেলাপি ঋণ 4 লাখ কোটি টাকা ছাড়িয়ে যেত না। প্রতিষ্ঠানটির নেতারা জানান, দেশে অডিট প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 3000, যেখানে নেপালে তা 9000 ও পাকিস্তানে 10,000-এর বেশি অডিট প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে। এ অবস্থায় কোম্পানি আইনে যেসব প্রতিষ্ঠানে সিএ এবং সিএমএ প্রতিষ্ঠান অডিট করে না, তাদেরও নিরীক্ষার সুযোগ দেওয়ার দাবি করে ICMAB। যেটা আইনগতভাবে তাদেরকে বলা হয়েছে ওটা সে করবে। এর বাইরে যেসব জায়গা আছে সেই জায়গায় আমরা ICMAB মেম্বারদেরকে প্র্যাকটিস করার সুযোগ দিতে হবে, সেটাই আমাদের একটা চাওয়া। এটা FRC বিধিমালার 1-এর গতে অলরেডি বলে দেওয়া আছে। আমরা কিন্তু নতুন করে কিছু আমরা কিন্তু সরকারের কাছে চাচ্ছি না। ভাই, আমাদের একটা দেশে আইন আছে, FRC হচ্ছে কাস্টোডিয়ান অফ দিস অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস অ্যান্ড অডিট প্র্যাকটিসেস। সে একটা জিনিস বলে দিচ্ছে, সেটা অন্য ইনস্টিটিউটগুলো মানছে না, সেটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হইতে পারে না। প্রবাসের খবর। লন্ডন বৈঠকের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশ গণতন্ত্রের পথে অগ্রসর হবে বলে আশা প্রকাশ করেন সৌদি আরব বিএনপি নেতারা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দা মহানগর বিএনপির অন্তর্ভুক্ত হাই আল নাইম বিএনপির অঞ্চল কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে এ কথা বলেন নেতারা। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ নূর মিয়া। আব্দুল আহাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য টিপু সুলতান। বিশেষ অতিথি ছিলেন জেদ্দা মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন রুমি, শাহ আলম, নওয়াব আলী। উপস্থিত ছিলেন আল নাইম বিএনপির নেতাকর্মীরা। সভায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। বাংলাদেশি খাবারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যান্ডিং করার প্রয়াসে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে চলছে কাতার প্রবাসী ব্যবসায়ীরা। এরই অংশ হিসেবে কাতারের বাণিজ্যিক এলাকা নাজমার আফগান রেস্টুরেন্টের পাশে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সুস্বাদু চা, জুস সহ রকমারি ফাস্টফুডের সমাহার নিয়ে যাত্রা শুরু করলো স্পট ক্যাফেটেরিয়া। তিনি উদ্যোক্তা আমিনুল ইসলাম সুমন, ইমরান হোসেন খান ও মোহাম্মদ কামুনকে সাথে নিয়ে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন কমিউনিটির বিশিষ্ট নেতা শরীফুল হক সাজু ও বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ AK আমিনুল হক। উপস্থিত ছিলেন কমিউনিটির নেতা ইসমাইল মনসুর, সালেহ মোহাম্মদ নুরুন নবী মৃধা ও জাহাঙ্গীর আলম ভূঁইয়া। এ ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com।
এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।